নিজের কষ্ট করা টাকা দিয়ে পরোটা কিনে আনবেন, সেটাও নাকি টোকেন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে পরোটা কিনে নিয়ে এসে খেতে হবে। সেই দুঃখে আজকে পরোটা বাসায় বানালাম। অনেকটা দিন যাবতই বাসায় কোনো নাস্তা বানানো হয়নি, বাইরে থেকে কিনে এনে খাওয়া হয়েছে। আর যাও দু একদিন বানাইছিলাম, বাসায় আটা ছিল, আটা শেষ হয়ে যাওয়ার পর আর টোটালি কোনো বাসায় নাস্তা বানানো হয়নি। আমাদের এলাকায় কয়েকটাই পরোটার দোকান আছে। আমি বাসায় নাস্তা বানানোর আগে যে দোকান থেকে সবসময় হচ্ছে নাস্তা কিনে এনে খেতাম, ওই দোকানে ইদারিং দেখতেছি যে পরোটা কিনতে গেলে ছোট করে কাগজ দিয়ে টোকেন বানানো হয়েছে, ওর ভিতরে সিরিয়াল দেওয়া থাকবে, তো সেই অনুযায়ী আপনি সিরিয়ালে দাঁড়িয়ে হচ্ছে পরোটা কিনে নিয়ে আসবেন। তো ওইটা দেখার পরে আসলে ভালো লাগেনি। নিজের টাকা দিয়ে পরোটা কিনে এনে খাবো, সেটা নাকি আমি টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে কিনে নিয়ে আসবো। তারপরে আমি ভাবলাম যে না, আজকে আর এই কষ্ট করবো না, কষ্টই হোক না কেন বাসায় আমি নাস্তা বানাবো। তো আটা ছিল না, গতকালকে আটা এনে রেখে দিয়েছিলাম। আজকে সকালে একটু ঘুম থেকে আর্লি উঠে এখানে আমি আটাটা সেদ্ধ করে নিছি। তো আটার পরোটা বানাবো, এই জন্য পানির ভিতরে সামান্য পরিমাণে তেল আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে আটাটা সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর আটাগুলো নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে আমি এখানে কিছু ডাল মেখে নিচ্ছিলাম। হাতে মেখে ডাল চচ্চড়ি করবো পরোটা দিয়ে খাওয়ার জন্য। তবে ভাবছিলাম আলু ভাজি করবো, কিন্তু আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে ভাবলাম ডালই চচ্চড়ি করি, এটা দিয়ে আমরা সবাই সুন্দর মতো খেতে পারবো। সাথে একটা ডিম পোস্ট করে নিলেই হয়ে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে এখন আটাগুলো মেখে নিব। ডালটা একটু আস্ত আস্ত রাখবো, যার কারণে পানির পরিমাণটা খুবই কম দিছি। আটা আজকে একটু বেশি পরিমাণে সেদ্ধ করছি, আগামীকালকে যাতে আর না বানানো লাগে, আজকে আর কালকে যাতে 2 দিন সুন্দর মতো হয়ে যায়, এই জন্য একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছিলাম। আরো একটু বেশি করে সেদ্ধ করে নিব যাতে 2-3 দিন হয়ে যায়। কিন্তু 2-3 দিন হয়ে গেলে দেখা যায় ওই পরোটাটা আবার আপনাদের ভাইয়া খেতে চায় না, ওর জন্য আসলে সব বিরক্ত। আমার আর আমার ছেলে তেমন কোনো সমস্যা হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কি করবো, আপনাদের ভাইয়ার জন্য আমার বাধ্যতামূলক বানাতে হয়। আর বাহিরের দোকানগুলোর যে অবস্থা, অতটা সময় নিয়ে আসলে দাঁড়িয়ে থেকে আমার নাস্তা কিনে আনা সম্ভব না। আর বাকি যে দোকানগুলো আছে ওনাদের দোকানে দেখা যায় পরোটা ভালো হলে ডাল ভাজিটা ভালো হয় না, মানে মিলিয়ে জিলিয়ে আসলে ওই একটা দোকানে যাওয়া হতো, কারণ ওনাদের দোকানে পরোটা এবং ভাজি ডাল সবকিছু সুন্দর ছিল, খাওয়া যেত আর কি। কিন্তু ওনাদের ইদারিং যে নিয়ম কারণ দেখতেছি এগুলো আমার আসলে ভালো লাগে না। ওনাদের দোকানে যাওয়া আমি অনেকটা কমাই দিছি, বাসায় নাস্তা বানানোর পরে থেকে মাঝে মধ্যে যাওয়া আনতাম, সেটা এখন একেবারে বন্ধ করে দিচ্ছি। আপনাদের ভাই এত শুনে অবাক, নিজের টাকা দিয়ে পরোটা কিনে আনবো, সেটা নাকি টোকেন দিয়ে কিনতে হয়। অত পুরো রেগেই গেছে আমাকে, তুমি রেগে না যে নিজে একদিন নাস্তা কিনে এনো, তাহলে বুঝতে পারবা যে বাইরের অবস্থা কি, যাও তো না, কি বুঝবা কিভাবে। বলতেছে আর বাইরে থেকে নাস্তা আনবা না, বাসায় তুমি যেরকম বানাতে পারো ওই রকমই দিয়েই হচ্ছে আমরা নাস্তা করে নেবো। আর পরোটা ছাড়া অন্য কোনো কিছু দিয়েও নাস্তা করতে চায় না। কোনো বাবা ছেলেই হয়েছে একই রকম, এদেরকে সকালে যত যাই রান্না করো না কেন তাদেরকে নাস্তার জন্য পরোটা বানাই দিতে হবে। ছেলের বাবাকে যাও রুটি বানাই দিলে মাঝে মধ্যে খাওয়াতে পারি, ছেলে শুয়েও দেখবে না, ওরে মূলত পুরো একটা পরোটা সকালবেলা দিতেই হবে, একটা ডিম পোস্ট করে, মাশাআল্লাহ পুরো পরোটাটাই খায়। আর শুধু মাঝে মধ্যে দেখা যায় একটু সোগা রুটি দেই চা দিয়ে, একটা পাকড় খানি একটু চা দিয়ে কোনো রকম খাওয়াতে পারে, তাছাড়া আর কোনো নাস্তায় ও খাবে না। যার কারণে একটু কষ্ট হলেও নিজে বাসায় বানাই, আর তা না হলে কিনে নিয়ে। মাঝে মধ্যে যেদিন বাইরে না যেতে ইচ্ছে করে নাস্তা কিনে আনতে, ওদিন দারোয়ান মামারে দিয়ে আনাই, কিন্তু উনি তো দেখা যায় যে দোকানের খাবারটা আমরা না খেতে পারি, ওই দোকান থেকে অনেক সময় নিয়ে আসে। নিজের মন মতো খাবার খেতে হলে তো নিজেকেই যেতে হবে, অন্য কাউকে দিয়ে তো আর সেটা হবে না। যাই হোক, এখানে প্রথমে রুটিগুলো বানিয়ে নিয়ে পরোটার ভাজটা দিয়ে দিয়ে হচ্ছে একেবারে সবগুলো রেডি করে নেওয়ার পর হচ্ছে এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আমার হাতে রুটিটা তেমন একটা সুন্দর হয় না, আমি বেলনটাই ঠিক মতো ধরতে পারি না, এই জন্য মূলত আমার রুটিগুলো সুন্দর হয় না। সুন্দর না হওয়ার কারণে রুটি তেমন একটা বানিয়ে খাওয়া হয় না, বেশিরভাগ সময় হচ্ছে পরোটাই বানাই। এখন আমরা যে কয়টা খাবো ওই কয়টাই বানিয়ে নিচ্ছিলাম, আর বাকিগুলো হচ্ছে আমি একটু পরে বানিয়ে নিব। এখন সবগুলো পরোটা একসাথে বানিয়ে নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর একসাথে এতগুলো পরোটা বানিয়ে নিতে গেলে আরো সময় লেগে যাবে। তাছাড়া ক্ষুধা লেগে গেছে, ঘুম থেকে আপনাদের ভাই আমার ছেলে দুজনে উঠে গেছে। ছেলের বাবা আবার নাস্তাটা খাওয়া শেষ করে হচ্ছে আজকে একটু আর্লি দোকানে চলে যাবে, যার কারণে একটু তাড়াহুড়াও করতেছিলাম। আর আজকে বাসায় অনেকগুলো কাজও জমে গেছে, একটার পর একটা আমাকে করতে হবে। কয়েকটা দিন শরীরটা আসলে ভালো তেমন একটা না থাকার কারণে তেমন কোনো কাজ গুছিয়ে উঠতে পারি, জন্যই ভাবতেছি আজকে যতটুকু করার করে নিব, আর বাকি 2-1টা যতটুকু থাকে ওগুলো কালকে করে নিব। তো সবগুলো পরোটা আমার এখানে বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নেব, আর বাকিগুলো হচ্ছে এখন রেখে দিচ্ছি। এগুলো হাতের সব কাজ শেষ হয়ে গেলে যখন ফ্রি সময় থাকবে ওই সময় বানিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। ডাল চচ্চড়িটা আমার এখানে রান্না করা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। যেরকম আস্তে আস্তে রাখতে চাইছিলাম ওরকম আস্তে আস্তে আছে, কিন্তু একটু ভিজে ভিজা থাকবে, একেবারে শুকিয়ে ফেললে আবার ওটা দিয়ে খেতে ভালো লাগবে না, এই জন্য একটু ভিজা ভিজা নামিয়ে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এর ভিতরে এখন পরোটা দিয়ে একটার পর একটা করে সবগুলো পরোটা ভেজে নিব। ভাবছিলাম রুটি ভাজার জন্য একটা ফ্রাই প্যানের তাওয়া কিনে নিয়ে আসবো, কিন্তু মাছ ভাজার জন্য যেটা নিয়ে আসলাম ওইটা ভেঙে যাওয়ার পর থেকে আসলে মনটাই নষ্ট হয়ে গেছে। তারপরেও যাও একটু আনতে চাইছিলাম, কিন্তু এখন আর এই মুহূর্তে কোনো কিছুই কিনবো না, কোথাও কিছু কেনাকাটা করে আর কি টাকা নষ্ট করবো না, এখন টাকার খুব প্রয়োজন। ঈদের আগ দিয়ে হচ্ছে সবকিছু কিনে নেবো। আমার কাছে না এরকম ঘি দিয়ে পরোটা ভাজলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আর ঘি দিয়ে ভাজিনি, তেল দিয়ে সবগুলো পরোটা ভেজে নিছি। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্টটা করা হয়ে গেলে সবাই একত্রে নাস্তাটা করে নিব। নাস্তাটা খাওয়া শেষ করে হচ্ছে অনেকগুলো কাপড় জমে গেছে আমার বাসায়, ওগুলো ভিজিয়ে ফেলবো। অনেকগুলো কাপড় জমে গেছে বেশ কয়েকটা দিন না ধোয়ার কারণে, উনিও ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে, যার কারণে আমি নাস্তাটা একটু তাড়াহুড়াই করতেছিলাম। এটা শেষ করে কাপড়গুলো একটু আগে থেকে ভিজিয়ে না নিলে তো ময়লাটা তেমন ভাবে উঠবে না, আর এখন তো ঠান্ডার সময় একটু হালকা গরম পানিও দেওয়া লাগবে। বিছানার উপরেই হচ্ছে নাস্তাগুলো সব নিয়ে নিছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নেবার একটা গামছা বিছিয়ে নিছে। আমার ছেলেটা একটা খাবার খেতে গেলে বিন্দু পরিমাণ নোংরা করে না, কিন্তু ছেলের বাবা একেবারে ছেলের থেকেও ছোট, ও না সকালে নাস্তা খাক বা দুপুরে বা রাত্রে ভাত খাক না কেন, ওর প্লেটের আশপাশ দিয়ে ভাত, তারপরে নাস্তার রুটি ডাল যা কিছু থাকবে সেগুলো পড়বেই পড়বে। আমি বিছানার উপরে খাবার দিলে যে কোনো একটা কিছু বিছিয়ে দিই। তো নাস্তাটা খাওয়া শেষ করে আমি এখানে গরম পানি বসিয়ে রেখে গেছিলাম, ওইটা এখন বালতিতে করে নিয়ে নিচে কাপড়
কাপড়গুলো ভিজিয়ে নিব। তো কাপড়গুলো ধোয়াবো না, কাপড়ের সাথে আমার রুম ছাড়া আরো যে বাকি 2টা রুম আছে ওই রুম 2টাও হচ্ছে ওনাকে দিয়ে আমি মুছাই রাখবো আজকে। কেন জানি আমি কাপড় চোপড় ব্রাশ দিয়ে ডলতে পারি না, আমার হাতের ডানাটা প্রচুর পরিমাণে ব্যথা করে। বেশ কয়েক মাস আগে থেকে এরকম ব্যথা করতেছিল, তারপর এতদিন নিজেরটা নিজেই ধুইছি, কিন্তু ইদানিং আর পারতেছি না। ভাবতেছি এবার ডক্টর দেখাতে গেলে ম্যাডামের কাছে বলবো যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, এখানে আমি সব কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি। সবসময় আবার সব কাপড় হচ্ছে আমি বাইরের মানুষ দিয়ে ধোয়াই না, আমি ধোয়ার চেষ্টা করি। যে কাপড়টা বেশি ভারী হয় ওইটাই মূলত আর কি আমি ধোয়াই। রুম গুলো হচ্ছে আমি মুছতে পছন্দ করি, কিন্তু আমার ইদানিং কিছু কাজ আছে আজকে একটু বেশি, যার কারণে ভাবতেছি ওনাকে দিয়েই হচ্ছে মুছিয়ে নিব। ওগুলো সব ভিজিয়ে রেখে আমি চলে আসছি বারান্দায়। বারান্দায় কিছু শুকনো কাপড় চোপড় আছে, এগুলো এখন আমি নিয়ে ভাঁজ করে রেখে দেবো। গতকালকে রাত্রে এগুলো ধুয়ে হচ্ছে শুকা দিয়েছিলাম। দুপুরবেলায় মূলত কাপড় চোপড়গুলো ভিজাইছিলাম, কিন্তু কালকে যে একটা দুর্যোগ গেছে বাংলাদেশ সবার উপর দিয়ে আসলে, ওই থেকে আমার হাতে আর কোনো কাজকর্ম উঠতেছিল না। পরবর্তীতে রাতের বেলা আমি কাপড় চোপড়গুলো ধুয়ে শুকা দিয়ে দিয়েছিলাম। আর আমার রুমের অবস্থা দেখেন, বিছানাও এখন পর্যন্ত উঠাইনি। কাপড়গুলো ভাঁজ করে বিছানা গুছিয়ে নিতে নিতে আপা চলে আসছিল, তো উনি এখানে সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গেছে। এখন আমি এগুলোকে সব বারান্দায় রোদ দিয়ে দিব। উনি রোদ দিতে চাইছিল কিন্তু আমি দেইনি, আমার মন মতো করে বারান্দায় কাপড়গুলো রোদ দিয়ে রেখে এখানে আমরা মা ছেলে মিলে গোসল করে নিয়েছি। এখন হাতে পায়ে লোশন দিচ্ছিলাম। শীতের সময় আসলে গোসল করার পরে হাতে পায়ে কোনো কিছু না দিলে কেমন খসখস করে, বিরক্ত লাগে আমার কাছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা ছেলে মিলে শুয়েছিলাম, তো আসরের আজান দিছে। ওই সময় হচ্ছে আমি আসরের নামাজটা পড়ে আর কি জায়নামাজেই বসেছিলাম। এবারে মাগরিবের নামাজ পড়ে উঠবো এই কারণে আর কি। তো এর ভিতরে আমার ছেলে আমাকে বারবার বলতেছে, মা আমাদের বারান্দায় অনেক পানি অনেক পানি। তো ওর কথা আমি তেমন একটা গুরুত্ব দেইনি, ভাবতেছিলাম হয়তো বা কাপড় রোদ দিছে ওই থেকে কিছু একটা পানি পড়ছে। কিন্তু পরবর্তীতে যখন ও বারবার বলতেছে, আমি বারান্দায় গিয়ে দেখি এক গেরা পানি আমার বারান্দায়। কিভাবে আসলে বুঝতে পারতেছিলাম না। দারোয়ান মামাকে ফোন দিয়ে নিয়ে আসছি, সেও কোনোভাবে বুঝতে পারতেছে না। আপনাদের ভাইয়াকে ফোন দিছে, আপনাদের ভাইয়াও বুঝতেছিল না। পরবর্তীতে মামা ওই পানিগুলো পরিষ্কার করে দিয়ে যায়, কারণ আমার বারান্দার যে লাইনের পানিটা নামার আছে ওটা অফ হয়ে গেছে। তারপরে যে ফ্রোজেন রুটিগুলো ছিল সেগুলো আমি বানিয়ে নিছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর রাতের জন্য এখানে আমি শোল মাছ ভিজিয়ে নিচ্ছিলাম, আজকে রাত্রে শোল মাছ ভুনা করবো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।